হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আমরা গত ক্লাসে যে ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারের যে সাব টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে একটি টপিক হচ্ছে মাত্রা বিশ্লেষণ ও তার ব্যবহার। মাত্রা বিশ্লেষণ ও তার ব্যবহার নিয়ে আমরা আজকে চলে এসেছি তার পরের পার্ট নিয়ে। আজকের পার্টে আমরা কি আলোচনা করছি না, বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। বিভিন্ন প্রাকৃতিক রাশি বলতে ধরো আমরা অভিকেন্দ্র বল নির্ণয় করছি বা অপকেন্দ্র বল নির্ণয় করছি। তো অপকেন্দ্র বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সে তার উপর ভিত্তি করেই মাত্রা বিশ্লেষণ ব্যবহার করে তার সমীকরণ কি করে নির্ণয় করব। যদি ধরি যে কোনো তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহের কারণে তার উপর উৎপন্ন তাপ কার কার উপর ডিপেন্ড করছে সেটা জেনে নিয়ে কেবলমাত্র মাত্রা বিশ্লেষণের সাহায্যে তার সমীকরণ নির্ণয় করাটা হচ্ছে আজকের আমাদের বিষয়বস্তু বা টপিক। তো চলো ক্লাস শুরু করা যাক। এখানে এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়ের জন্য কিছু রুল আছে। রুলগুলি কি কি না, প্রথম যেটা রুল আসছে যে লগারিদমিক এক্সপোনেনশিয়াল ত্রিকোণমিতিযুক্ত সমীকরণকে এই পদ্ধতির সাহায্যে নির্ণয় করা যায় না। অর্থাৎ কি বলতে চাইছে যে যে সমস্ত সমীকরণে লগারিদম এক্সপোনেনশিয়াল কিংবা ত্রিকোণমিতি যুক্ত আছে সেই সমস্ত সমীকরণকে মাত্রা বিশ্লেষণের সাহায্যে ব্যবহার করা যায় না। আবার কি না, সেকেন্ড টপিক কি বলছে, না দুই এর বেশি যোগ বিয়োগযুক্ত সমীকরণ এই পদ্ধতিতে নির্ণয় করা যায় না। দুই এর বেশি যোগ বিয়োগযুক্ত সমীকরণ বলতে একটি সমীকরণ এমন ভাবে আছে যে ধরুন আমি ধরে নিই যদি যে y ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, যেখানে y a b c বিভিন্ন ভৌত রাশি। তো এইরকম দুইয়ের বেশি কিংবা তারও অধিক সমীকরণ যদি যোগ বিয়োগ রূপে থাকে তাহলে সেই সমীকরণকে মাত্রা বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করা যায় না। আর কি হতে পারে না, 3 নম্বর কি বলছে, ভৌত রাশির গুণ বা ভাগযুক্ত সমীকরণ নির্ণয় করা যায় না। যে সমস্ত সমীকরণ দুই বা ততোধিক ভৌত রাশির গুণ বা ভাগ দ্বারা গঠিত সেই সমস্ত সমীকরণকে মাত্রা বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করা যায় না। শেষ কি বলছে না, এই পদ্ধতির সাহায্যে মাত্রাহীন ধ্রুবকের কোনো তথ্য পাওয়া যায় না। যে সমস্ত ধ্রুবক, যে সমস্ত সমীকরণে মাত্রাহীন ধ্রুবক অবস্থিত সেই সমস্ত এই রাশি বা এই পদ্ধতি ব্যবহার করে সেই সমস্ত ধ্রুবকের কোনো তথ্য আমরা পেতে পারি না। আমরা নিয়ম বা রুলগুলো কিন্তু জেনে নিলাম। এবার চলে আসছি প্রথম নিউমেরিক্যাল। এবার আমরা কিছু কোশ্চেন সমাধান করব। তো প্রথম কোশ্চেন কি বলছে না, সরল দোলক। সরল দোলকটা তো আমরা জানি, যদি কোনো দোলক পিণ্ডকে যদি একটা কোনো শক্ত জায়গা থেকে বেঁধে একটু সামান্য বিচ্যুত করে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই পিণ্ডটি কি হবে, এই একটা নির্দিষ্ট পথে কি হবে, এদিক ওদিক ভাবে দুলতে থাকবে। এটাকেই বলা হচ্ছে দোলক পিণ্ড। বলছে সরল দোলকে, এটাকে বলছে সরল দোলক, ঠিক আছে। সরল দোলকের দোলনকাল নির্ণয় করো। সরল দোলকের দোলনকালটা নির্ণয় করতে বলেছে, যেখানে দোলনকালটি কার কার উপর ডিপেন্ড করছে, দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করছে। দোলনকাল দৈর্ঘ্য অর্থাৎ এই যে যে কার্যকর দৈর্ঘ্য যেটার সাথে সে দুলছে সেইটা এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করছে। তো কিভাবে সমাধান করব দেখা যাক। না, আমরা যাকে নির্ণয় করছি টি, অর্থাৎ দোলনকাল যদি টি ধরে যাচ্ছে কি টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এ, মানে সময়টা অর্থাৎ দোলনকালটা দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করেছে তাও তো আমরা জানি না। ধরে নিচ্ছি যে টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এ, অর্থাৎ টি এল টু দি পাওয়ার এ এর সঙ্গে সমানুপাতে ডিপেন্ড করে, এটা আমরা ধরে নিয়েছি। এবার কি বলছে না, সেই দোলনকালটি আবার অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ টি প্রপোর্শনাল টু জি টু দি পাওয়ার বি। এবার এই দুটি সমীকরণকে কি করছি না, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী সংযোগ করে পাই। তো কি পাবো না, টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এ
আবার টি প্রপোর্শনাল টু জি টু দি পাওয়ার বি। তো আমরা এটা এরকম ভাবে লিখতেই পারি যে টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এ এবং জি টু দি পাওয়ার বি। এবার আমরা উভয় পক্ষে কি করব না মাত্রা বিশ্লেষণ করব। কি বিশ্লেষণ করব না মাত্রা বিশ্লেষণ, অর্থাৎ মাত্রা বিশ্লেষণ করে পাই, মাত্রা বিশ্লেষণ করে পাই। তো এই যে টি সময় পর্যায়কাল, এইটার মাত্রা কি ক্যাপিটাল টি। এইখানে যে প্রপোর্শনাল চিহ্ন তুলে আমি এটা ধ্রুবক কে নিয়ে নিলাম। আর এল টু এল দৈর্ঘ্যের মাত্রা আমরা জানি যে ক্যাপিটাল এ, তো ক্যাপিটাল এ টু দি পাওয়ার এ ইন্টু অভিকর্ষের ত্বরণ, জি হচ্ছে অভিকর্ষের ত্বরণ, তো অভিকর্ষের ত্বরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার বি। তো এখানে আমরা কি পাই না টি সমান কে ইন্টু এল টু দি পাওয়ার এ ইন্টু এই যে পাওয়ারের বিটা কি হবে, উভয় পক্ষের সঙ্গে উভয় পাওয়ারের সঙ্গে এর পাওয়ার এবং এর পাওয়ারের গুণ হবে, তো এল টু দি পাওয়ার বি ইন্টু টি টু দি পাওয়ার -2b। ঠিক আছে, তো কে ইন্টু এল টু দি পাওয়ার এ আর এল টু দি পাওয়ার বি গুণের সময় কি হয় পাওয়ারের যোগ হয়, তো আমরা এটাকে এল টু দি পাওয়ার এ প্লাস বি নিশ্চয় লিখতে পারি। আর এখানে পড়ে আছে টি টু দি পাওয়ার -2b, টি টু দি পাওয়ার -2b এটা আমার পড়ে আছে। আর এখানে কিন্তু মাত্রা আছে টি। এবার কি হচ্ছে না উভয় পক্ষের মাত্রা তুলনা করে পাই। আচ্ছা, এটাকে আমরা যদি মাত্রিক সমীকরণ হিসাবে ধরি তো এখানে কি পাবো না এম টু দি পাওয়ার 0, মানে এখানে তো এম নেই, এল টু দি পাওয়ার 0, মানে এখানে এলও নেই, শুধুমাত্র আছে কে টি। টি সমান কে ইন্টু এখানেও এম নেই, মানে এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু টি টু দি পাওয়ার -2b। উভয় পক্ষের তুলনা করে পাই, উভয় পক্ষে তুলনা করে পাই। দেখো এইদিকে এম এর পাওয়ার 0, এদিকেও এম এর পাওয়ার 0, সুতরাং এইটা 0 0 এর তুলনা করার মতো কিছু নেই। কিন্তু এটা যদি দেখো এখানে এল এর পাওয়ার এখানেও এল আছে, এখানেও এল আছে, এখানে এল এর পাওয়ার 0 আর এখানে এল এর পাওয়ার হচ্ছে এ টু দি পাওয়ার বি। অতএব আমি কি লিখতে পারি না এ প্লাস বি ইকুয়াল টু 0, অর্থাৎ এদিকে এল এর পাওয়ার যা হবে নিঃশেষ যদি সমান চিহ্ন আছে তার মানে এদিকেও এল এর পাওয়ার ঠিক সেটাই হতে হবে, তাই সে নিয়ম অনুযায়ী এটা এরকম ভাবে আসছে। আবার দেখো এদিকে এল এর টির মাথায় 1 কিছু নেই মানে 1, আর এখানে টির মাথায় আছে -2b, অর্থাৎ -2b ইকুয়াল টু 1, এবং বা বি সমান কি হবে -2, এদিকে গুণ ওদিকে লিখে হবে ভাগ হয়ে যাবে -1/2। এখানে আমি যদি এ বের করতে চাই এ সমান কি হয়ে যাবে প্লাস বি, এদিকে হলে -বি, বির মান যদি বসাই কি পাবো না মাইনাস ইন্টু -1/2, মাইনাস অবস্থা কি যাবে +1/2। এই এ আর বি এর মানটাকে আমি কি করলাম না এই সমীকরণে টি টি ইকুয়াল টু কে এখানে প্রথম সমীকরণেই বসাই। তো এ ও বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাই না টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এর মান কত 1/2, আর বি টু দি পাওয়ার কি হচ্ছে না বি টু দি পাওয়ার -1/2। তো টি এখানে প্রপোর্শনাল চিহ্ন তুলে আমরা আসছি কে। এবার দেখো এল টু দি পাওয়ার হাফ বাই এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসটা নিচে নিয়ে এলে কি হবে প্লাস হয়ে যাবে, বি টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, তো এটা কে ইন্টু এল বাই বি হোল টু দি পাওয়ার হাফ হবে। এটা পরবর্তী স্টেপটা এখানে করি। তো কি পাচ্ছি আমরা না টি সমান কে ইন্টু যেহেতু পাওয়ার কি হচ্ছে হাফ আছে, পাওয়ার আছে হাফ 1/2, হাফের পাওয়ার কি হয় রুট ওভার হয়ে যাবে এল বাই বি। এখানে
একটু লেখা হয়ে গেছে, এখানে আছে জি টু দি পাওয়ার বি, তাহলে বি নয় হবে গিয়ে জি, জি, তো বি নয় হবে গিয়ে জি। এখানে যদি কে এর মানটাকে আমরা দেখে নিই, যে কে এর মান হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি, টি সমান হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে এই সমীকরণের সাথে কিন্তু আমি প্রথমে আমাদের নিয়মে ছিল যে মাত্রাহীন ধ্রুবকের কোনো তথ্য এখানে পাওয়া যায় না, তাই এখানে কিন্তু সেই মাত্রাহীন ধ্রুবক হচ্ছে কে, যেখানে কিন্তু আমরা এই সমীকরণ থেকে কোনো মান 2 পাই এর কোনো নির্দিষ্ট মান আমরা পাইনি, তবে এটা পরীক্ষিত মান হচ্ছে কে এর মান হচ্ছে 2 পাই। তো প্রথম কোশ্চেনে দেখতে পাচ্ছি যে সরল দোলকের কোনো ধারণা না জেনেই আমরা কেবলমাত্র মাত্রা বিশ্লেষণের সাহায্যে শুধুমাত্র এটাই জেনেছি যে সরল দোলকের দোলনকালটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, এটাই জেনে নিয়ে আমরা সমীকরণটিকে নির্ণয় করতে পারলাম। তো দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্নে আমরা আলোচনা করতে চলেছি, দেখি আমরা কি আলোচনা থাকা যাক। তো দেখে নিই সেকেন্ড কোশ্চেন কি বলছে। না, সেকেন্ড কোশ্চেন বলছে যে যদি অভিকেন্দ্র বল, আচ্ছা অভিকেন্দ্র বলটা কি না, একটা কোনো বস্তু দিয়ে একটা বৃত্তপথে ঘুরতে থাকে, একটা বৃত্তপথে ঘুরতে থাকে, তাহলে কি হয় না এই বস্তুটি কি হয় বাইরের দিকে একটা বল প্রযুক্ত হয়, সেটাকে বলা হচ্ছে অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র বলের বিপরীত দিকে যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে অভিকেন্দ্র বল। দেখা যাচ্ছে যে এই অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বল সমান, তো অপকেন্দ্র বল রাশিমান নির্ণয় করলে আমরা অভিকেন্দ্র বল পেয়ে যাবো। তো ধরি যে এই যে বস্তুটা ঘুরছে, বস্তুটার ভর হচ্ছে এম, এবং বস্তুটি যে বৃত্তপথ বরাবর ঘুরছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং বস্তুটি যে ঘুরছে নিশ্চয়ই তার একটা বেগ আছে, ধরা যাক যে ভি বেগ নিয়ে বস্তুটি ঘুরছে, তাহলে কি বলছি না এম ভর বিশিষ্ট একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগ নিয়ে ঘুরছে। তো এই ক্ষেত্রে কি বলে দিচ্ছি না যে ক্রিয়াশীল যে অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বল, বলটা কি কার কার উপর ডিপেন্ড করছে না ভর বেগ আর ব্যাসার্ধ এখানে আর, তো ব্যাসার্ধের উপর নির্ভর করছে। তো প্রশ্ন অনুযায়ী কি আমি কি বলে দিচ্ছি না যে রাশিটা যার যার উপর নির্ভরশীল বলে দেবে, তো কি করবো এটাকে না আমরা ধরে নিব যে এ প্রপোর্শনাল টু ভরের উপর নির্ভর করছে, তাহলে এম টু দি পাওয়ার এ। আবার বলছে বল কার উপর বেগের উপর নির্ভর করছে, তাহলে ভি টু দি পাওয়ার বি। আবার বল কার উপর নির্ভর করছে না ব্যাসার্ধ আর টু দি পাওয়ার সি। তিনটি সমীকরণকে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী সংযোগ করলে কি পাবো না যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী সংযোগ করে পাই, যৌগিক ভেদের নিয়মানুযায়ী সংযোগ করে পাই। কি পাবো না এ প্রপোর্শনাল টু, এই যে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী সংযোগ করলে কি পাবো নিশ্চয়ই এ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এ ভি টু দি পাওয়ার ভি আর টু দি পাওয়ার সি। এখান থেকে আমি যদি প্রপোর্শনাল চিহ্নটা বা ভেরিয়াস চিহ্নটা তুলে দিই, তাহলে নিশ্চয়ই আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, ইকুয়াল ধ্রুবক কে ইন্টু এম টু দি পাওয়ার এ ভি টু দি পাওয়ার বি আর আর টু দি পাওয়ার সি। এটা আমি 1 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিলাম। এবার কি করছি না উভয় পক্ষে মাত্রা বিশ্লেষণ করছি, তো মাত্রা বিশ্লেষণ করে পাই। তো উভয় পক্ষে যদি মাত্রা বিশ্লেষণ করি, একটা হচ্ছে বলের মাত্রা কি না এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু কে এর কোনো সাধারণত মাত্রা থাকে না, তো কে ধরা হচ্ছে যে মাত্রাহীন ধ্রুবক হিসেবেই ধরা হয়। আচ্ছা এমটা হচ্ছে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, তো এম টু দি পাওয়ার এ ইন্টু ভিটা হচ্ছে বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। পাওয়ার কি আছে বি, না পাওয়ার আছে বি। আর আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে দৈর্ঘ্যের সমজাতীয় রাশি, তো এর একক কি বা সরি মাত্রা কি হবে না এল টু দি পাওয়ার সি। তো আমরা এখান থেকে কি পাই না এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু
এখানে একটাই এম, আর কোনো এম নেই, তো এম টু দি পাওয়ার এ ইন্টু এখানে দেখো এল টু দি পাওয়ার বি আর এল টু দি পাওয়ার সি। তো এটা গুণের ফলে কি হবে, যোগ হয়ে যাবে, তো এল টু দি পাওয়ার বি প্লাস সি ডট এই প্লাস বি মাইনাস ওয়ান গুণ হয়ে গিয়ে কি হবে না টি টু দি পাওয়ার মাইনাস বি, টি টু দি পাওয়ার মাইনাস বি। এবার উভয় পক্ষের তুলনা করে দাও, উভয় পক্ষের তুলনা করে পাই, উভয় পক্ষে তুলনা করে পাই। উভয় পক্ষে তুলনা করলে কি পাবো না এখানে এম এর পাওয়ার কিছু নেই, মানে কিছু নেই বলতে কি এক, আর এখানে এম এর পাওয়ার আছে এ, অতএব এ সমান হয়ে যাবে এক। এখানে এল এর পাওয়ার কিছু নেই মানে এক, এখানে আছে বি প্লাস সি, তো বি প্লাস সি ইকুয়াল টু এক। আবার এখানে আবার দেখো যে টির পাওয়ার মাইনাস টু, এখানে টির পাওয়ার হচ্ছে মাইনাস বি, তো অতএব কি পাচ্ছি না মাইনাস বি ইকুয়াল টু মাইনাস টু, বা বি সমান হয়ে যাবে টু, বি সমান হচ্ছে টু। এই বির মানটা নিয়ে এসে এখানে বসালে আমরা কি পাচ্ছি টু প্লাস সি ইকুয়াল টু ওয়ান, কেননা বির মানটা হচ্ছে টু। এই প্লাস টু যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে সি ইকুয়াল টু প্লাস টু, এদিকে হলে কি হবে মাইনাস টু, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস ওয়ান। তো এ বি সি তিনটে মানই আমি পেয়ে গেলাম। এই এ বি সি, এ বি ও সি এর মান কোথায় বসাবো না এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর সমীকরণে বসিয়ে কি পাবো দেখা যাক, বসিয়ে পাই। তো এ সমান কে ইন্টু এম টু দি পাওয়ার এ, এম এর মান কত না এর মান হচ্ছে এক, এম টু দি পাওয়ার এ এর মান হচ্ছে এক, অর্থাৎ এম টু দি পাওয়ার ওয়ান। ভি, ভি টু দি পাওয়ার কি আছে বি, বির মান কত আমরা পেয়েছি না বির মান পেয়ে গেছি টু, তো ভি স্কোয়ার ইন্টু আর এর মান, আর এর পাওয়ার কত আছে সি, সির মান পেয়ে গেছি আবার মাইনাস ওয়ান, তো আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই সমীকরণটিতে কে ধ্রুবকের মান সাধারণত এক ধরা হয়, তো এখানে কি হয় না এম ভি স্কোয়ার বাই দেখো আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আমরা জেনে নিচ্ছি যে ওয়ান বাই আর সমান কি হয় আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই আরটা উপরে উঠলে তবেই পাওয়ারে মাইনাস ওয়ান হয়। এটা যেহেতু আগে থেকেই পাওয়ারে মাইনাস ওয়ান আছে তাই এটা অলরেডি নিচে চলে এসে আর নিচে চলে এসে আর বসবে। তো এই এফ সমান কি পেয়ে গেলাম, এফ সমান এম ভি স্কোয়ার বাই আর, এটি হচ্ছে অপকেন্দ্র বা অভিকেন্দ্র বলের সমীকরণ এম ভি স্কোয়ার বাই আর। এখানে এফ হচ্ছে অপকেন্দ্র বল, এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ এবং আর হচ্ছে ব্যাসার্ধ। ফিরে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটি কি বলছে দেখো তড়িৎ পরিবাহী তারে উৎপন্ন তাপ এইচ নির্ভর করে তড়িৎ প্রবাহ মাত্রা আই, রোধ আর এবং সময় টি এর উপর। অর্থাৎ একটা যদি তড়িৎ পরিবাহী তার থাকে সেই তড়িৎ পরিবাহী তারের মধ্য দিয়ে যদি আই প্রবাহ মাত্রা প্রবাহিত হয়, আই প্রবাহে তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয় এবং এর রোধ যদি আর হয়, এবং এই আই প্রবাহে তড়িৎ মাত্রা যদি টি সময় ধরে চলতে থাকে, কত সময় ধরে না টি সময় ধরে চলতে থাকে, তাহলে উৎপন্ন তাপ এইচ কিভাবে নির্ভর করবে বা উৎপন্ন তাপ এইচটা কত হবে তা আমরা মাত্রা বিশেষণের সাহায্যে নির্ণয় করতে থাকি। তো কি বলছে না উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ আর সময়ের উপর ডিপেন্ড করে। তো এইচ প্রপোর্শনাল টু কি হচ্ছে আই টু দি পাওয়ার এ, আবার এইচ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার বি, এইচ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার সি। মানে যেহেতু এ এইচটা কি হচ্ছে আই টু দি পাওয়ার এ, এইচটা আর টু দি পাওয়ার বি এবং এইচটা টি টু দি পাওয়ার সি হচ্ছে, মানে উৎপন্ন তাপটা প্রবাহ মাত্রার উপর ডিপেন্ড করছে তাই এইচ প্রপোর্শনাল টু আই টু দি পাওয়ার এ, উৎপন্ন তাপটা রোধের উপর ডিপেন্ড করছে তাই এইচ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার বি, যেহেতু উৎপন্ন তাপটা সময়ের উপর ডিপেন্ড করছে তাই এইচ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার সি। তো যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি পাবো না যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী পাবো যে না যৌগিক ভেদের নিয়মানুযায়ী পাই, মানে সংযোগ করে পাই আর কি। তো এইচ প্রপোর্শনাল টু কি হবে না আই টু দি পাওয়ার এ, আর টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি।
তো এখানে প্রপোর্শনাল চিহ্ন তুললে আমাকে সমান চিহ্ন নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা ধ্রুবক কে নিয়ে আসতে হবে, কে টু দি পাওয়ার এ, আর টু দি পাওয়ার বি, আই টু দি পাওয়ার এ, আর টু দি পাওয়ার বি, আর টি টু দি পাওয়ার সি, যেখানে কে হচ্ছে নট ইকুয়াল টু 0, কে হচ্ছে নট ইকুয়াল টু 0। তো এই যে সমীকরণটি আমরা পেয়েছি, 1 নম্বর সমীকরণ নিয়েছি, এই সমীকরণটির উভয় পক্ষে মাত্রা বিশ্লেষণ করে পাই, উভয় পক্ষে মাত্রা বিশ্লেষণ করে পাই। তো মাত্রা বিশ্লেষণ করে কি পাচ্ছি, এইচটা আছে এইচটা আছে তাপ শক্তি, শক্তির মাত্রাটা কি না mL² T টু দি পাওয়ার -2 সমান কে, কেটা হচ্ছে মাত্রাহীন ধ্রুবক, তাই কেটাকে কে এর মাত্রাটাকে নেই বলে এখানে লেখা হচ্ছে না। আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা হচ্ছে আই কিংবা এ হিসেবে লেখা যায়, তাই এ হিসাবে লিখলাম, তো এ টু দি পাওয়ার এ হয়ে গেল। আরটা হচ্ছে রোধ, রোধের মাত্রা কি না, রোধের মাত্রা হচ্ছে mL² T টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -2, a টু দি পাওয়ার -2, এর পাওয়ার কত আছে না b ইন্টু টি হচ্ছে সময়, সময়ের পাওয়ার হচ্ছে c। তো আমরা রোধের মাত্রা আমরা জানি mL² T টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -2। তো এবার কি করব না, এই মাত্রাগুলোকে একটু জাস্ট সাজিয়ে নেব, mL² T টু দি পাওয়ার -2 সমান, এখানে দেখো এমটা আগে আছে, হ্যাঁ এম একটা আছে, তো এম এর পাওয়ার কত আছে না, এম এর পাওয়ার হচ্ছে বি, তারপর এল শুধুমাত্র L² হচ্ছে পাওয়ার বি না 2 সঙ্গে বিটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গিয়ে কি হবে L টু দি পাওয়ার 2b, এম এল টি আছে টি টু দি পাওয়ার সি এখানে, আর এখানে একটা আছে -3, তো এখানে -3 সঙ্গে বি গুণ হয়ে গিয়ে হচ্ছে টি টু দি পাওয়ার -3b, আর এই যে টি টু দি পাওয়ার সি এখানে গুণের সঙ্গে পাওয়ার পরে যোগ হয়ে গিয়ে +c, আর এখানে একটা এ এখানে একটা এ, তো এ টু দি পাওয়ার এখানে পাওয়ারে কত আছে এ আছে, এ এখানে আছে -2b, তো এইটা হচ্ছে। এবার কি হচ্ছে না, আমরা মাত্রাগুলোকে সাজিয়ে নিয়েছি, তো এবার মাত্রাগুলোকে উভয় পক্ষের তুলনা করব, তো উভয় পক্ষের তুলনা করে পাই, উভয় পক্ষের তুলনা করে পাই, তুলনা করে পাই। দেখো এখানে এম এর পাওয়ারে কিছু নেই মানে 1, এখানে এম এর পাওয়ার হচ্ছে বি, অতএব বি সমান হয়ে গেল 1। এখানে দেখো এল এর পাওয়ারে কিছু 2 আছে, এল এর পাওয়ার 2, আর এদিকে এল এর পাওয়ার হচ্ছে 2b, তো অতএব কি পাচ্ছি 2b ইকুয়াল টু 2, বা b সমান 2 গুণ এদিকে হলে ভাগ, 2 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 1, তো বির মান আমরা পেয়ে গেলাম 1। এখানে টি এর পাওয়ার কত না -2, টির পাওয়ার হচ্ছে -2, এখানে টির পাওয়ার হচ্ছে -3b + c, তো দেখা যাক -3b + c ইকুয়াল টু হচ্ছে -2। তো না এখানে যদি আমরা বির মানটা বসাই, তো বির মান কত হবে না, বির মান দেখো এখানে 1, তো -3 × 1 + c ইকুয়াল টু -2, তো -3 আর 1 গুণ করলে হচ্ছে -3 সমান চিহ্ন ওইদিকে গেলে কি হবে +3, অতএব c সমান -2 + 3, ক্যালকুলেশন করলে কি হবে +1। আবার টি টি পাওয়ার তো তুলনা করা হয়ে গেল, এখানে দেখো এ আছে কিন্তু এখানে এ নেই, বাম পক্ষে কোনো এ নেই, তো আমরা এখানে কি করতে পারি, কি করব না a -2b ইকুয়াল টু নেই, মানে ওর পাওয়ার হচ্ছে 0, পাওয়ারটা 0 হয়ে যাওয়ার কারণে ও মানে কোন সংখ্যার পাওয়ার 0 হয়ে গেলে সেটা তো 1 হয়ে যায়, তাই নেই মানে ওর পাওয়ার 0, তাই 0 এর সঙ্গে সমান করব, বা a সমান কি হয়ে যাবে 2b, -2 দিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, b সমান কত এখানে 1, তো b এর মান বের হলে কি পেয়ে যাবো না, অতএব a সমান হচ্ছে 2। এই যে a b c এর মান পেলাম, a b c এর মান পেলাম, এই a b c এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, a b ও c এর মান
এক নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। বসাবো কি পাবো? অতএব h সমান k ইন্টু i টু দি পাওয়ার i টু দি পাওয়ার কাছে এর মান কত পেয়েছি না 2, তাহলে i স্কয়ার ইন্টু আর পাওয়ারে কত আছে b, তো আর এর মান b এর মান কত না 1, আর কিছু নেই মানে 1, c এর মানও 1, তো এখানে t। তো অতএব কি পেলাম না h ইকুয়াল টু ধ্রুবক k ইন্টু আই স্কোয়ার আর টি। এই যে ধ্রুবক k এর মানটা একক অনুযায়ী ডিপেন্ড করে। যদি একক পদ্ধতি এসআই হয় তো এখানে k এর মান থাকে না, অর্থাৎ k এর মান 1 হয়ে যায়, h ইকুয়াল টু আই স্কোয়ার আর টি হয়ে যায়। কোন পদ্ধতিতে না এসআই তে। যদি আমরা সিজিএস অর্থাৎ এখানে এসআই বলতে তাপশক্তির একক হয়ে যাবে জুল, যদি আমরা সিজিএস এর মান নির্ণয় করতে চাই তখন হয়ে যাবে k এর মান হয়ে যাবে 1/4.2 কিংবা 0.24, তো 0.24 আই স্কোয়ার আর টি লিখতে পারি, কিংবা আই স্কোয়ার আর টি বাই 4.2 লিখতে পারি, যেটা আমাদের সিজিএস পদ্ধতি। তো এটাই হচ্ছে তাপ শক্তি, উৎপন্ন তাপ শক্তির রাশিমালা, এইচ এর রাশিমালা আমরা পেয়ে গেলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করি বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি এই টপিকের উপর কোনো কোশ্চেন আটকে থাকে তো আমাদের কমেন্টে পোস্ট করো, তো তোমরা পরের ভিডিওতে তার সলিউশন পেয়ে যাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের ভিডিওটি উপকারে আসলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। সবশেষে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পেতে।